বিশ্বাস করিস না কেন? তোর খুব পীড়িতের লোক ছিল বুঝি? পীড়িতের হবে কেন? একটা মানুষ কয়েকদিন আগেও বেঁচে ছিল আর এখন নেই, এটা বিশ্বাস হয়? আরে আমি নিজের চোখে দেখেছি রামচরণ বাবুর মরাটা চোখ খুলে কাদার ওপর হাত পা ছড়িয়ে পড়ে আছে। তোমাকে দেখে মনে হচ্ছে রামচরণ বাবুর মৃত্যুতে খুশি। খুশি হওয়ার কি আছে, তবে ওর মরাটা দেখে না মনে হচ্ছিল পুকুর থেকে সদ্য তোলা বোয়াল মাছ। লোকটা খুন হয়েছে, তাতে তোমার এত আনন্দ কেন? কিন্তু পয়সা পাওয়ার শেষ ইচ্ছাও যে আমার কাছ থেকে চলে গেল রে। গেল তো কি হয়েছে? মা তারার যদি সেই ইচ্ছে হয় তাহলে প্রয়োজনে পথে থাকবো, তবু তবু নিজেদের বিকিয়ে দেব না। তোর সাথে আমি একমত, কিন্তু পথের ধারে সে আসবে এতদিন যার জন্য দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করেছি, আমাদের সেই বাচ্চা জন্মাবে পথের ধারে, এত বড় দুর্ভাগা সে। না, আমাদের বাচ্চা দুর্ভাগা নয়। আমি তোমায় এখনো বলছি, মা তারা যদি সহায় হন টাকা আসবেই। আমি তোমাকে একটা কথা বলবো। বল না, কি বলবি? আমার মাথায় আর কিছু আসছে না। তুমি একবার আমার বাবার সাথে দেখা করো। সব্য দাদার সাথে? হ্যাঁ, উনি খুবই ভালো মানুষ, ওনাকে সব কথা খুলে বলো। আমি নিশ্চিত উনি কিছু করতে পারুন বা না পারুন, চেষ্টা উনি করবেনই। কি জানতে চাও? আমি জানতে চাই তুই যে এখানে একটা জুটোর পাটি পেয়েছিস, সেটা কার জানতে পেরেছিস? না, জুতোর পাটিটা আমার কাছে ছিল না, আমি কিছু জানার চেষ্টাও করিনি। যদি জুতোর পাটিটা থাকতো তাহলে নিশ্চয়ই জানার চেষ্টা করতিস। কোনো কিছু জানার চেষ্টা করতে হয় না, সত্যিটা সব সময় চোখের সামনে চলে আসে। সেটা আমিও জানি রে জবা, কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু প্রমাণ হলো কথাটা মিথ্যে। কারণ জুতোর পাটিটা কার সেই সত্যিটা তো আর সামনে এলো না। কে বললো আসেনি? এসেছিল, সেই সত্যিটা কি রে জবা? না, মানে কিছু না, আমার মুখ দিয়ে হঠাৎ করে কথাটা বেরিয়ে গেল। তাহলে হঠাৎই মুখ দিয়ে এটাও বেরিয়ে যাক, সত্যিটা কি? আর যদি কথাটা না বেরোতে চায় তাহলে আমাকেই তো তোর গলা দিয়ে স্বর বার করতে হবে, জিভটাকে নাড়াতে হবে আর ঠোঁট দুটো ফাঁক করে কথাটা বার করে নিতে হবে। এবার তুই ভাব, তুই কি করবি? তুই নিজে বলবি না আমি হাত লাগাবো? একদিন সাজবেলায় আমি মুলুটির মেলা থেকে ঘরে ফিরছিলাম, দেখলাম পথে রামচরণ বাবুকে। পথের মধ্যে দাঁড়িয়ে উনি যেন কি চিন্তা করছেন। কি চিন্তা করছিল তা আমি জানবো কেমন করে? সে তো বটে, অন্যের চিন্তা তো আর উড়ে উড়ে তোর মনে ঢুকবে না যতক্ষণ না তুই জানতে চাইছিস। আর সে বলছে আমি কিছু জানতে চাইনি আর তিনিও কিছু বলেননি। তা তারপর কি ঘটলো?
তারপর তারপর ওনার পায়ে দেখলাম একজোড়া নতুন জুতো। দেখে সন্দেহ হলো, হঠাৎ নতুন জুতো। ওনাকে জিজ্ঞেস করতেই উনি কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলেন। বললেন, পুরনো জুতোর এক পাটি কুকুরে মুখে করে নিয়ে গেছে। আর তুইও বুঝে গেলি সেই জুতোর পাটিটা রামচরণের। আর এই রামচরণই আড়ি পেতে তোর আর আতরের কথাবার্তা শুনেছিল, তাই তো? তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? রামচরণ আমার পরিচয় জেনে গেছিল, তবে এখন আর কোনো চিন্তা নেই, রামচরণ মরে গেছে। তবে এরপরে কারুর সাথে আর আমাকে নিয়ে কথা বলিস না জবা, কারণ অন্য কেউ যদি এটা শোনে সেও যে মরবে এটা নাও হতে পারে। না না, আমি আর কোনোদিন কোনো কথা বলবো না। সেই ভালো। আর যদি দেখিস তোর দুটো ফাঁক করে কথাটা বেরোনোর জন্য হ্যাচর ফ্যাচর করছে, আমায় ডাকিস। কাকি গো, এই দেখো কাকা ধান বীজ জোগাড় করে নিয়েছে গো। তুই বস সব্য, একটু জিরিয়ে নে। এখন কি আর জিরোবার সময় আছে গো কাকা? এখন আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করব না গো। জমি তো তৈরি আছে, এখন শুধু এই বীজ মাঠে পুঁতে দিলেই হলো। সোনার ফসল ফলবে গো, সোনার ফসল ফলবে। আমি আমি এখন চলি গো। এই শোন শোন, দেখো পাগলের কাণ্ড। মা, আমি একটু জমিতে যাব। ও মা, তুই জমিতে গিয়ে কি করবি মা? নতুন বীজ বোনা দেখতে আমার বড় ভালো লাগে মা। সব্বু দাদা মাঠে কাজ করবে আর আমি দেখব। যাই। যা মা, এই তো আমাদের পাউডার আছি। আমাদের ছেলে মেয়েদের এই খুশি, এই হাসিটুকু ছাড়া আমাদের আর কি বা চাইবার আছে, তাই না? তা তুমি ঠিকই বলেছ। তুমি তো ভেবেই আকুল হয়ে গিয়েছিলে এবার বুঝি আমাদের ঘরে আর ধান উঠবে না। দেখলে তো যা দেবার কথা তিনি আমাদের কতটা খেয়াল রাখে। সবই তারা মায়ের কৃপা। মা, কিন্তু তুমি ধান বীজ পেলে কোথা থেকে? তোমার কাছে তো ধান বীজ কেনার পয়সা ছিল না। কে দিল তোমাকে ধান বীজ? খোসাল কাকা, খোসাল কাকা দিলে গো। আমি কোথায় পেতাম? ফসলের চিন্তায় আমার তো ঘুম হচ্ছিল না। আমি চুপ করে কালীতলায় বসেছিলাম, মাথার মধ্যে ঘুরছিল, হাতে একটাও পয়সা নেই। ধান বীজ জোগাড় হবে কি করে? হঠাৎ ঘোষাল কাকার সাথে দেখা। দু চার কথা হওয়ার পরে উনি যেন ঠিক আমার মনের কথা বুঝতে পারলে। তুমি বিশ্বাস করো, আমি কিন্তু চাইনি, উনি নিজেই জোর করে দিয়ে দিলে। ঘোষাল কাকা এমনি এমনি দিয়ে দিলেন? হ্যাঁ, এক, রামচরণ খুন হলো কিভাবে, আর দুই, কেনই বা তার দেহটা এত সাত তাড়াতাড়ি করে দাহ করে দেওয়া হলো। না মশাই, আমার কথাটার মানে ঠিক বুঝতে পারলেন না তো? মানে কেন বুঝতে পারবো না দুর্গাদাস বাবু? এই বয়সে যদি কথার মানে বুঝতে না পারি তাহলে আর কবে বুঝবো বলুন দেখি। কিন্তু
আপনার এই প্রশ্নের উত্তর কি দেব বলুন তো? তার মানে খুবই পরিষ্কার, যে খুন হতে চলেছে সে নিশ্চয়ই আমাকে এসে বলে যাবে না যে কেন সে খুন হতে চলেছে, কারাই বা তাকে খুন করতে চলেছে। আচ্ছা, নায়ক হয়েছি বলে এসব খবরও কি আমায় রাখতে হবে বলুন? সে কথা ঠিক, ঠিকই বলেছেন আপনি। আপনি জানবেন কি করে? কিন্তু নায়েব মশাই, আমরা সকলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃতদেহ সৎকার করে ফেলার নির্দেশ আপনি দেন কি করে? রামচরণের মৃত্যু তো কোনো সাধারণ মৃত্যু নয়, এটা খুনের ঘটনা। প্রয়োজন ছিল থানার দারোগা বাবুকে জানানোর, দরকার ছিল তদন্তের। আমি প্রয়োজন বোধ করিনি। প্রয়োজন বোধ করেননি? না। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। দেখুন, রামচরণ ঘাটের ইজারাদার, এক কথায় আমাদের খুবই অনুগত কর্মচারী। তো তার খুনের ঘটনা যদি দারোগা বাবুকে জানাতাম তাহলে এই বিস্তর জল ঘোলা হতো, নানান রকম প্রশ্ন উঠে আসতো, আমাদের নিরীহ প্রজাদের নিয়ে গোড়া পুলিশ টানাটানি শুরু করে দিত। সেটা কি খুব ভালো হতো দুর্গাদাস বাবু? কিন্তু তা বলে এভাবে একটা মানুষ খুন হয়ে যাবে আর আমরা জানবার চেষ্টা পর্যন্ত করব না, এমনটা কেন ঘটলো? নিশ্চয় সবকিছু জানার অধিকার আমাদের সকলেরই আছে। এই খুনের ঘটনার তদন্ত আমি নিজে করব, তবে এসব আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের নিজেদের এখতিয়ারে যদি কোনো ঘটনা ঘটে সেটা দারোগা বাবুকে জানাবার কোনো দরকার নেই। নাটোরের রাজামশাই নিজেই তার নির্দেশ দেন। সর্বনাশ হয়ে গেছে রানীমা। সর্বনাশ? কি কি হয়েছে মৈত্রমশাই? এই মাত্র পত্রবাহক চণ্ডীপুর থেকে এই পত্র নিয়ে এসে হাজির হয়েছে। পত্র? কি কি পাঠিয়েছে এই পত্র? নায়েব মশাই। নায়েব মশাই? কি কি আছে এতে?